হ্যালো সবাইকে, আরও একবার রেস্টিন সিভিল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অলরেডি তোমরা দেখে নিয়েছো যে 2019 এবং 2018 যে প্রিভিয়াস ইয়ার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত এমসিকিউগুলো ছিল সেগুলো আমি সমস্ত কিছু সলিউশন করে এবং তার সাথে প্রপার ডিসকাশন করে কিন্তু আপলোড করে দিয়েছি। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো সেগুলো একবার মানে ওগুলোকে দেখে নাও ভিডিওগুলো। আর সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এই যে সমস্ত তিনটে ভিডিওর যে পিডিএফ, ঠিক আছে, যে যে ক্লাসগুলো আমি যেগুলো এখন করব সলভ করব তার যে পিডিএফ গুলো সেগুলো তোমরা কিন্তু রেস্টিন সিভিল একটা ইউটিউব তোমার গ্রুপ, ইউটিউব গ্রুপ কি বলছি, টেলিগ্রাম একটা গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করে সেখান থেকে কিন্তু সেটাকে কালেক্ট করে নিতে পারো। ওকে, তো এই ক্লাসের পরেই বা এই ভিডিওর পরেই আমি কিন্তু সেই ওখানে মানে আমার এই পিডিএফটা ওখানে আপলোড করে দেবো। তো তোমরা এখানে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু জয়েন করে সেটাকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো যাই হোক, তো আজকে আমরা এবার 2017 যে আমাদের আছে ডিসকাশনটা সেটা আবার স্টার্ট করছি। তো দেখো এবার ফার্স্ট কোশ্চেনটা আমাকে কি বলছে, বলছে মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট উইচ দ্য সয়েল জাস্ট বিগিন টু ক্রাম্বেল ওয়েন রোল্ড ইনটু থ্রেডস 3 mm ইন ডায়ামিটার ইজ নোন অ্যাজ। তাহলে এই যে এই টাইপের যে আমাদের টেস্টটা হয় সেই টাইপের টেস্টে দেখো আমি এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এরম করে আমরা হাত দিয়ে এটাকে রোল করে করে 3 mm ডায়ামিটারে করার পরে তখন সেটা ক্রাম্বেলড হয়ে যাচ্ছে। তো যে ওয়াটার কন্টেন্টে সেটাকে হচ্ছে, তো দ্যাট ইজ কল তোমার, আমরা কি বলবো, প্লাস্টিক লিমিট। ঠিক আছে, প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট সমস্ত টেস্ট আছে। তো তোমরা কিন্তু সেই টেস্টগুলো একটু স্টাডি করে নিও, ঠিক আছে। আর এরপরে যে নেক্সট সেমিস্টার আসবে সেই সেমিস্টারে কিন্তু তোমরা সেই টেস্টগুলোর ব্যাপারে কিন্তু জানতে পারবে। যাই হোক, এবার তাহলে আমরা নেক্সট যেটা আছে আমাদের কি বলছে, দ্য কোয়ান্টিটি অফ সিপেজ অফ ওয়াটার থ্রু সয়েল ইজ প্রপোর্শনাল টু। তাহলে এটা কি হচ্ছে, তাহলে আমাকে ফার্স্টে কি জানতে হবে, সিপেজ ডিসচার্জ যে আছে তার ফর্মুলাটা কি সেটা একটু আমাকে জানতে হবে। তাহলে তার ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খাতা একটু নোট করে নাও। সিপেজ ডিসচার্জ, তো সেই সিপেজ ডিসচার্জটা কি, দ্যাট ইজ, আমি এখানে এটাকে ব্লু ইঙ্ক দিয়ে লিখে দিচ্ছি, হয়তো ব্ল্যাক দিয়ে লিখে দিচ্ছি। দ্যাট ইজ কিউ ইকুয়াল টু KH into KH into NF by ND। আমি হাইড হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার সিপেজ যে ডিসচার্জ আছে, কোয়ান্টিটি অফ সিপেজ আছে তার হচ্ছে আমার মানে ইকুয়েশন সিপেজ ফ্লোর জন্য। ওকে, এর ইউনিট কি হবে, মিটার কিউব পার সেকেন্ড। ওকে, পার ইউনিট লেন্থ। তাহলে এখানে কিউ কি, কিউ হচ্ছে আমার সিপেজ ডিসচার্জ, কে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, এইচ হচ্ছে আমার হেড লস বা টোটাল হেড লস বলতে পারো, এনএফ হচ্ছে নাম্বার অফ ফ্লো চ্যানেলস, আর এনডি হচ্ছে নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল ড্রপ। ওকে, তাহলে এখানে আমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেন আমাকে এখানে কি বলছে দেখো, যে আমার হচ্ছে কোয়ান্টিটি অফ সিপেজ ওয়াটার থ্রু প্রপোর্শনাল। তাহলে দেখো এটা কার কার সাথে প্রপোর্শনাল, কিউ যদি আমি দেখি এখানে নিচে যদি এটাকে করি কিউটাকে, তাহলে কিউ ইকুয়াল টু তাহলে কার কার সাথে প্রপোর্শনাল, কিউ কিন্তু তোমার তোমার কে আর এইচ দুটোর সাথেই কিন্তু সেম ভাবে কিন্তু প্রপোর্শনাল কিন্তু আছে। তাহলে সেক্ষেত্রে এটার কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। এতে তোমার আছে তোমার কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি অ্যান্ড বি তে তোমার আছে হেড লস। তাহলে অপশন ডি উইল বি কারেক্ট ফর দিস কোশ্চেন। এবার দেখো নেক্সট আমার যে কোশ্চেনটা আছে যে রেসিডুয়াল সয়েল ইজ ফর্মড বাই। তাহলে রেসিডুয়াল সয়েল আমরা কাকে বলবো, তাহলে দেখো এখানে আমরা একটা দিয়ে দিচ্ছি, রেসিডুয়াল সয়েল হচ্ছে কি, যে সয়েলটা তোমার ওয়েদারিং হবার পরে যেখানে তোমার ফর্মেশন করছে সেখানেই সেটা ডিপোজিট হচ্ছে। ওকে, ফর্মেশন যেখানে হচ্ছে সেখানেই ডিপোজিট হচ্ছে। আর ট্রান্সপোর্টেড সয়েল কাকে বলবো, ঠিক আছে, ফর্মেশন এবং তাদের যে মানে মেইন যেটা অরিজিন প্লেস সেটা কিন্তু ডিফারেন্ট। ওকে, তো সেখানে হচ্ছে তাহলে রেসিডুয়াল হচ্ছে কি, ফর্মড বাই দ্য ওয়েদারিং অ্যাকশন অফ নেচার অ্যান্ড ডিপোজিট ইন দ্য সেম প্লেস অফ ফর্মেশন। আর তোমার ট্রান্সপোর্টেড সয়েল কি, আর রিমুভড
দে আর প্লেসেস অফ ফরমেশন বাই সামথিং এজেন্সিস, যেমন তোমার উইন্ড, ওয়াটার, গ্লেসিয়ার। তো এর প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা দেখবে সেখানে কিন্তু আমার এই ট্রান্সপোর্টের সয়েলে তোমার অনেকগুলো অ্যালুভিয়াল সয়েল এগুলো কিন্তু এসেছিল। তাহলে দেখো এখানে যে কটা তোমার আছে, যে কটা মিডিয়াম আছে, গ্লেসিয়ার, উইন্ড, ওয়াটার, এগুলো কিন্তু সব ট্রান্সপোর্টের যে সয়েল আছে তার কিন্তু মাধ্যম, রেসিডুয়াল সয়েলের কিন্তু এগুলো নয়। তাহলে এখানে তোমার কারেক্ট অপশন হবে ডি, নান অফ দ্য অ্যাবভ। নেক্সট হচ্ছে আমার নাম্বার 4, সেখানে কি বলছে ওয়াটার কন্টেন্ট অফ সয়েল ক্যান বি, তাহলে আমার যে ওয়াটার কন্টেন্ট হতে পারে সয়েলের সেটা কিন্তু ইট ক্যান বি গ্রেটার দেন 100%। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5-এ আমার এটা নিউমেরিক্যাল আছে, তো সেটা আমরা করি, সলভ করি এখানে নিচে। তো সেখানে কি বলছে, বলছে সয়েল হ্যাজ এ বাল্ক ইউনিট ওয়েট অফ 22 কিলোনিউটন এন্ড ওয়াটার কন্টেন্ট, তাহলে বাল্ক ইউনিট ওয়েট হচ্ছে মানে গামা বাল্ক, সেটা কত 22 কিলোনিউটন পার এম কিউব। ওকে, আর ওয়াটার কন্টেন্ট কত আছে, ওয়াটার কন্টেন্ট হচ্ছে আমার 10%, আমি হাইড হয়ে যাচ্ছি। ওকে, ওয়াটার কন্টেন্ট হচ্ছে আমার 10%। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবে এর আগের ভিডিওতে আমরা একটা ফর্মুলা বলেছিলাম, ড্রাই ডেন্সিটি যেহেতু আমাকে বার করতে বলেছে, তাহলে গামা টি ইকুয়াল টু গামা বাল্ক বাই 1+W। তাহলে সেক্ষেত্রে তোমার এখানে হবে গামা বাল্ক কত 22 আছে, ওয়াটার কন্টেন্ট এটাকে আমার পার্সেন্টেজে আছে তাহলে 0.10। তো আলটিমেটলি আমার যে অ্যান্সারটা আসবে ইট উইল কাম, তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, ইট উইল কাম 20 কিলোনিউটন পার এম কিউব। ওকে, তো সেখানে তাহলে এখানে যে নিয়ার বাই যে আমার মানে যেটা আমার কারেক্ট অপশন হচ্ছে দ্যাট উইল বি অপশন বি। ওকে, অপশন বি উইল বি দ্য কারেক্ট। ওকে, এবার আমাকে নেক্সট কি বলছে, নাম্বার 6 যে আমার কোশ্চেনটা আছে সেখানে আমাকে কি বলছে, সেটা হচ্ছে আমার ইউনিট ওয়েট অফ ড্রাই সয়েল ইজ গ্রেটার দেন ইউনিট ওয়েট অফ ওয়েট ওয়াটার। ওকে, মানে এখানে আমার এই কটা দিয়েছি, ইউনিট ওয়েট অফ ড্রাই সয়েল ইজ গ্রেটার দেন ইউনিট ওয়েট অফ ওয়েট ওয়াটার, ফর ড্রাই সয়েল ড্রাই ইউনিট ওয়েট ইজ লেস দেন দ্য টোটাল ইউনিট ওয়েট। ওকে, তো সেক্ষেত্রে এখানে এটা আমার 6 নাম্বার কোশ্চেন, তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে অপশন ডি উইল বি দ্য রাইট মানে রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি করে, আমরা কি জানি গামা সব থেকে বেশি কত, গামা স্যাটের হচ্ছে সব থেকে বেশি ইউনিট ওয়েট, তারপরে কি এটা 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 কার থেকে বড়, তারপর হচ্ছে গামা বাল্ক আসে। ওকে, তারপরে কি আসে গামা কি, গামা ড্রাই, তারপরে হচ্ছে আমার গামা সাবমার্জড। ঠিক আছে, এসইউবি সাবমার্জড কিন্তু সব থেকে কম, তাহলে সেটাই বলছি ইউনিট ওয়েট অফ সয়েল সবসময় ডিক্রিজ করে যাবে। দেখো সাবমার্জটা কিন্তু সবসময় ডিক্রিজ করে গেল, এটাকে আমি বক্স করে দিচ্ছি, তোমরা এটাকে একটু ইয়ে করে নেবে, দেখে নেবে। তাহলে যে সাবমার্জ আছে, তাহলে যখন তোমার ইউনিট ওয়েট অফ সয়েল ডিক্রিজেস ডিউ টু সাবমার্জেন্স অফ ইন ওয়াটার, তাহলে যখন সাবমার্জ কন্ডিশনে চলে যাবে, দেখো সাবমার্জ কন্ডিশনের কিন্তু ইউনিট ওয়েট সব থেকে কম। তাহলে 6 নম্বর অবধি আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের যেটা আছে যে পিকনোমিটার, তাহলে পিকনোমিটারটা একটু দেখে নি হয় কিরকম দেখতে আমাদের। সো দিস ইজ দ্য পিকনোমিটার। তাহলে পিকনোমিটার আমরা কি জন্য ইউজ করি, পিকনোমিটার আমরা ইউজ করি, আমি একটু ইঙ্কটা চেঞ্জ করে নিই, পিকনোমিটার আমি ইউজ করি ওয়াটার কন্টেন্ট অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি, এই দুটো ডিটারমাইন করার জন্য। ওকে, নেক্সট আমাকে কি বলছে, দ্য ওয়াটার কন্টেন্ট অফ সয়েল হুইচ রিপ্রেজেন্ট দ্য বাউন্ডারি বিটুইন প্লাস্টিক অ্যান্ড লিকুইড স্টেট, তাহলে সেটাকে আমরা কি বলবো, তাহলে এটা একটু দেখে নিই। তাহলে এখানে কি আছে, আমাকে কি বলেছে প্লাস্টিক আর লিকুইড স্টেটের মধ্যে বাউন্ডারি কে আছে, দেখো প্লাস্টিক আর লিকুইডের মধ্যে হচ্ছে আমার লিকুইড লিমিট হচ্ছে বাউন্ডারি কন্ডিশনে দাঁড়িয়ে আছে। তাহলে এটার ক্ষেত্রে আমার কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, লিকুইড লিমিট। ওকে, প্লাস্টিক স্টেট আর লিকুইড স্টেটের মধ্যে বাউন্ডারি থেকে আমার লিকুইড লিমিট, আমি সাইড হয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, বা এটার তোমার পিডিএফ পেয়ে যাবে, তোমরা তখন একবার ভালো মতো স্টাডি করে নিও পুরোটা। ওকে, এবার যেটা আমাদের নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, দ্য ক্লে মিনারেল উইথ দ্য লার্জেস্ট সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ ইন্ডেক্স ক্যারেক্টারিস্টিক, তো এই টাইপের ক্লে মিনারেলকে আমরা কি বলি, মন্টমরিলোনাইট। অপশন সি উইল বি দ্য কারেক্ট। নেক্সট হচ্ছে আমাকে কি বলছে, এফেক্টিভ স্ট্রেস ইজ দ্য স্ট্রেস অ্যাট দ্য পার্টিকেল অ্যাট কন্ট্যাক্ট। ওকে, বা ফিজিক্যাল প্যারামিটার দ্যাট ক্যান বি মেজার্ড ইম্পর্টেন্ট বিকজ ফাংশন অফ, তো এটা হচ্ছে আমার সি। এটা খুবই মানে যে কোনো কিছুই আমরা এফেক্টিভ স্ট্রেসের রেসপেক্টেই কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস মেজার করি। ওকে, এফেক্টিভ মানে কতটা এফেক্টে আসছে সয়েল, কতটা এফেক্ট মানে আলটিমেট কতটা এফেক্টে সেই স্ট্রেসটা আসছে, তো সেটাই কিন্তু আমাদের এফেক্টিভ স্ট্রেস, তো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস।
ওকে, নেক্সট আমাদের কি বলছে, রাইজ অফ ওয়াটার টেবিল অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল। ওকে, গ্রাউন্ড সারফেস কজেস, তাহলে তোমার যখন রাইজ হয়ে যাবে তখন তাহলে কি হবে, তাহলে যখন রাইজ হচ্ছে তাহলে ভাবো এই হচ্ছে আমার, এখানে যদি আমি করি এই হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। ওকে, এবার ওয়াটার টেবিল তোমার রাইজ করে গেছে, ওয়াটার টেবিল তোমার অ্যাবভ দ্য গ্রাউন্ড সার্ফেস, তাহলে এখানে তোমার ওয়াটার টেবিল এসে গেছে, উঠে গেছে। ওকে, এবার এটা হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস, গ্রাউন্ড সারফেসকে আমি ড্র করে দিই ঠিক মতো একটু, এই হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস। তাহলে এবার আমি কি জানি, আমার যে টোটাল স্ট্রেস, টোটাল স্ট্রেস ইকুয়াল টু কি, টোটাল স্ট্রেস ইকুয়াল টু এফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার। আমি একটু সাইড হয়ে যাচ্ছি, পোর ওয়াটার প্রেশার। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আমাকে কি হচ্ছে, আমার যখন এরকম গ্রাউন্ড লেভেলের ওপরে যখন জল উঠে গেছে, ঠিক আছে, জল যখন এখানে এসে গেছে, যে হচ্ছে জল পুরো মানে এখানে পুরো জল উঠে গেছে গ্রাউন্ড লেভেলের উপরে, ঠিক আছে, জমে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি হবে, তাহলে দেখো তোমার পোর ওয়াটার প্রেশার তোমার ইনক্রিজ করছে যখন রাইজ হচ্ছে, তাহলে ইকুয়াল, তাহলে এটা এটা তো প্লাসে আছে, তাহলে এটাও ইনক্রিজ করলে কি হবে, আমার টোটাল স্ট্রেসও ইনক্রিজ করবে, তাই তো, পোর ওয়াটার প্রেশার যখন ইনক্রিজ করবে আমার টোটাল স্ট্রেসও ইনক্রিজ করবে। তো কারণ দেখো এটা যখন বাড়ছে প্লাস সাইনে আছে না, মাইনাসে হলে এটা বাড়লে এটা টোটাল স্ট্রেস কমে যেত, তাহলে যখন প্লাস সাইনে আছে তাহলে এটা বাড়লে, তাহলে এটার অপশন হয়ে যাবে এ, ইকুয়াল ইনক্রিজ ইন পোর ওয়াটার প্রেশার অ্যান্ড টোটাল স্ট্রেস, ওটা যত বাড়বে ওটা মানে সেম আকারে বাড়তে থাকবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট আরেকটা যেটা তোমাদের আবার আরেকবার বলছি, যে আমাদের 17 অক্টোবর থেকে কিন্তু ফিফথ সেমিস্টারের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। আমার কাছে অনেকেই ফোন করে বলেছে যে তারা অনেক দূরে দূরে থাকে, কারণ আমার বাড়ি হচ্ছে সোদপুর। ওকে, তো মোটামুটি নর্থ বেঙ্গল, তারপর হচ্ছে তোমার সাউথ বেঙ্গল, এইসব জায়গা থেকে অনেকগুলো ফোন আসছে যে তাদের বাড়ি থেকে আমার বাড়ি হয়তো 5-6 ঘন্টা দূর হয়ে যাচ্ছে, তো তারা অফলাইন ক্লাসটা করতে পারবে না। তো মানে তাদের কথা ভেবে আমি অলরেডি বলেছিলাম একটা অনলাইন একটা অফলাইন ক্লাস হবে উইকলি। ওকে, তো বাট আরেকটা আমি ক্লাস লঞ্চ করছি, সেখানে হচ্ছে 2 days ফুললি এক্সক্লুসিভ অনলাইন, 2 days অনলাইন। ঠিক আছে, তো অনলাইনে এখন যে ভিউটা তোমরা পাচ্ছ, যে ভিউতে তোমরা ক্লাস করছো, ওকে, সেই ভিউটাই কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। সো 2 days অনলাইনের আমি একটা ব্যাচ স্টার্ট করছি, আর তার সাথে যারা হচ্ছে আমার বাড়ি কাছাকাছি, আমার বাড়ি হচ্ছে সোদপুর, সেই কাছাকাছি যারা থাকো তারা তো এসে অফলাইন ক্লাস সাথে অনলাইন ক্লাস করতেই পারো। তো 17 অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হবে, আর যেটা অনলাইন ব্যাচ সেটা আই থিঙ্ক লক্ষ্মী পুজোর পর আমি স্টার্ট করবো। 17 অক্টোবর সানডে পড়ছে, সেদিনকে আমার অফলাইন ব্যাচটা আমি স্টার্ট করবো। তো যারা ইন্টারেস্টেড আছো তারা এই 7980710587 এই যে মোবাইল নাম্বারটা বলছি এখানে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার সাথে কলিং নাম্বার, এইটাতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু আর যা কোয়ারি আছে রিগার্ডিং ফিফথ সেমিস্টার ক্লাসেস, ওকে, সেটা কিন্তু তোমরা এখানে ভেরিফাই করে নিতে পারো। ফিজ হচ্ছে 450 রুপিস পার মান্থ। ওকে, তো সেটা আমার লোকেশন হচ্ছে সোদপুর, অলরেডি বলে দিলাম, আর আমার ল্যান্ডমার্ক হচ্ছে এখানে দেখো আমার এটা দেওয়া আছে, নিয়ার গুরু নানক ডেন্টাল কলেজ। তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো তাহলে কিন্তু সেখান থেকে সমস্ত ল্যান্ড লোকেশনটা পেয়ে যাবে। তো সোদপুর স্টেশন থেকে আমার 4 to 5 মিনিটস লাগে, আর আমি মানে সমস্ত সাবজেক্টই আমি পড়াবো। ওকে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই আপাতত তো এখন অনলাইন হচ্ছে বলে সেরকম তোমাদের অসুবিধা নেই, এর আগেও আমি বললাম। কিন্তু এরপরে যখন অফলাইন এক্সাম হবে, তো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কনসেপ্ট কিন্তু তুমি যদি আরসিসি যদি না ঠিক মতো পড়ো, পরীক্ষা হলে কিন্তু নামাতে পারবে না, মুখস্থ করে কিন্তু আরসিসি হবে না। তো সেক্ষেত্রে কিন্তু সবাই ফোন করো, ফোন করে কিন্তু জয়েন করো ক্লাসেস ফর বিল্ড আপ কনসেপ্ট, যাতে নেক্সট সেমিস্টার যাতে ভালো স্কোর করতে পারো বা ভালো গ্রেড আনতে পারো। এবার আমাদের নেক্সট যেটা দেখো, এটা আমাদের অলরেডি এর আগেও একটা হয়ে গেছিল, 2019 এই কোশ্চেনটা এসেছিল, কুইক স্যান্ড ইজে। তাহলে আমি কি বলেছিলাম, এটা কিন্তু একটা ফ্লো কন্ডিশন, সিপেজ ফ্লো কন্ডিশন, সেটা কোন টাইপের সয়েলের জন্য, আমার কোহেশনলেস সয়েলের জন্য। তাহলে দেখো এর আগেও 2019-এ আমি সেম স্ন্যাপশটটা অ্যাড করেছিলাম, তো এখানে আমি আর বলছি না, তোমরা যারা এখনো দেখোনি 2019-এর ভিডিওটা দেখে নিও, সেখানে কিন্তু আমি
এটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তাহলে ইটস এ ফ্লো কন্ডিশন অকারিং ইন এ কোহেশনলেস সয়েল, দ্যাট ইজ স্যান্ড টাইপের এরকম হচ্ছে আপওয়ার্ড একটা তোমার সিপেজ হয়, ঠিক আছে, তারপরে কিন্তু সয়েলের শিয়ার স্ট্রেংথ লুজ হয়ে যায়। ওকে, হয়ে গেল। এবার কি বলছে, এবার আমাকে বলছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট এখানে আমাকে দেখতে বলছে। তাহলে এখানে কি বলছে, দ্য গ্রেটার দ্য ভিসকোসিটি গ্রেটার দ্য পারমিবিলিটি। তাহলে এটা আমাকে সলভ করার জন্য আমাকে কোজনি কারমান ইকুয়েশনটা একটু জানতে হবে। সো দ্যাট ইজ কোজনি কারমান ইকুয়েশন। সেখানে আমাদের কি বলছে, কোজনি কারমান ইকুয়েশনে লিখে নি ইকুয়েশনটা। সেখানে আমাদের বলছে কে ইকাল টু 1/c গামা ডাব্লিউ মিউ ই কিউব বাই 1 প্লাস ই 1/s²। ঠিক আছে, এই হচ্ছে আমার কোজনি কার্বন ইকুয়েশন। তাহলে দেখো এখানে আমাকে কি বলছে যে এখানে আমার তাহলে এই ইকুয়েশনটা থেকে তাহলে এখানে আমার সিটা কি, সিটা হচ্ছে আমার একটা শেপ ফ্যাক্টর, আমার কোএফিসিয়েন্ট। এস এ হচ্ছে আমার সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম। ওকে, ই হচ্ছে আমার কি, ই হচ্ছে ভয়েড রেশিও, মিউ হচ্ছে আমার ভিসকোসিটি, আর গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। ওকে, তাহলে এখানে আমার যেটা এখানে আছে, এখানে আমাকে কি বলছে, the greater the viscosity greater will be the permeability. Okay, the greater the viscosity greater will be the permeability, এটা আমাকে বলছে। নেক্সট হচ্ছে the greater the unit weight greater the permeability. ওকে, তাহলে দেখো এখানে আমার যেটা হচ্ছে যদি ভিসকোসিটি বাড়ে তাহলে কি হবে, দেখো ভিসকোসিটির সাথে কিন্তু ইনভার্সলি রিলেশন পারমিবিলিটির 1/μ। তাহলে ভিসকোসিটি বাড়লে আমার কিন্তু পারমিবিলিটি কমবে, কারণ কি ভিসকোসিটি আমার জলটাকে ফ্লো হতে দেবে না। এবার দেখো আমার ইউনিট ওয়েটের সাথে কি আছে, ইউনিট ওয়েটের সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে সেক্ষেত্রে কি হবে, দ্য গ্রেটার দ্য ইউনিট ওয়েট গ্রেটার দ্য পারমিবিলিটি, অপশন বি উইল বি দ্য কারেক্ট। স্মল হলেও কিন্তু হবে না, কারণ উল্টো নয়। ওকে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে আরেকটা ছিল কোশ্চেন, এবার এটাও তোমাদের আগেরটাই করে দিয়েছিলাম আর এখানে বলছি না। ক্লেই সয়েল মানে, ক্লেই সয়েল মানে হচ্ছে ফাইন গ্রেন সয়েল। ঠিক আছে, ক্লে হচ্ছে আমার ফাইন গ্রেন সয়েল। আমি কি বলেছিলাম, ফাইন গ্রেন সয়েলের জন্য আমার ডিটারমিনেশন অফ পারমিবিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন গ্রেনের জন্য ফলিং হেড, আর আমার কোর্স গ্রেন এর জন্য মানে স্যান্ডের জন্য হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড। ওকে, তাহলে এটার অপশন হয়ে যাবে বি। নেক্সট হচ্ছে আমার 15 মার্ক যে আমার নাম্বারে যে কোশ্চেনটা আছে সেটা এখানে কি বলছে, কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি অফ সয়েল ওকে ডাজ নট ডিপেন্ড আপন টেম্পারেচার। তাহলে এর আগেও যেটা আমি ইয়ে করে দিলাম যে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি যেটা হচ্ছে আমার কি, আমার ভিসকোসিটির সাথে কি কে ইজ, আমার ভিসকোসিটির এটার সাথে কি আছে, কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভিসকোসিটি। ওকে, তাহলে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি কি হবে, ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। কেন, কারণ যত তোমার টেম্পারেচার বাড়বে ভিসকোসিটি কি হবে, কমবে। তাহলে ভিসকোসিটির সাথে কি আছে, পারমিবিলিটির কিন্তু ইনভার্স রিলেশন। তাহলে এটা কমলে এটা বাড়বে। ঠিক আছে, তাহলে টেম্পারেচার বাড়ালে কিন্তু ভিসকোসিটি কমবে, তাহলে আমার কিন্তু পারমিবিলিটি বাড়বে। তাহলে ইনক্রিজিং ইন টেম্পারেচার increasing with the মানে permeability increases with the increase in temperature, so option B will be the correct. ওকে, নেক্সট আমাকে কি বলছে যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন অফ সয়েল ইজ এফেক্টেড বাই। তাহলে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন যেটা আমার আছে, ওকে, তাহলে এটা কি হবে, বোথ কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমিবিলিটি। কেন, কারণ কোএফিসিয়েন্ট অফ আমার এখানে যদি আমি দেখি কে ইকাল টু কি, কে ইকাল টু হচ্ছে আমার সিভি এমভি গামা ডাব্লিউ, এই একটা আমার ইকুয়েশন আছে। কে ইকাল টু সিবি এমভি এর গামা ডাব্লিউ, সিবি হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, এমভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি বলছে, কনসলিডেশন অফ সয়েল এফেক্টেড। তাহলে দেখো কনসলিডেশন অফ সয়েল, তাহলে সিভি যদি আমি এখানে করি, সিভি ইকাল টু কে এমভি গামা ডাব্লিউ। ঠিক আছে, বা আমি এটাকে এমভি কে আর কি হিসাবে লিখতে পারি,
কে এভি 1 প্লাস E0, ঠিক আছে, তো ইন্টু গামা ডাব্লিউ। ওকে, তাহলে এভি মানে কি? এভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। ওকে, তাহলে দেখো আমার যেটা আছে, আমার কিন্তু কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, আমার এখানে যেটা আছে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি আছে, তার সাথেও কিন্তু সেটাও কিন্তু তাকে অ্যাফেক্ট করছে, বা কোএফিসিয়েন্ট অফ তুমি বলো কম্প্রেসিবিলিটি, সেটাও কিন্তু তাকে অ্যাফেক্ট করছে। তাহলে কিন্তু দুটোই কিন্তু আমার এই কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, সিবি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, দুটোকেই কিন্তু অ্যাফেক্ট, দুটোই কিন্তু তাকে অ্যাফেক্ট করছে। তাহলে এখানে অপশন হয়ে যাবে বোথ, সি। নেক্সট আমাকে কি বলছে, আমার যেটা এখানে আছে ডিগ্রি অফ কনসলিডেশন, তাহলে ডিগ্রি অফ কনসলিডেশন আমার এখানে কি হবে? তাহলে ডিগ্রি অফ কনসলিডেশন আমাকে বলছে, তাহলে ডিগ্রি অফ কনসলিডেশন কি আমি এখানে লিখি যদি, টাইম ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর হচ্ছে এখানে, আমি দাঁড়াও নাম্বারিংটা করে দিই না তো ভুলেই যাবে যে কোনটার পর কোনটা হচ্ছে। নাম্বারিং না করলে তোমাদের এই পিডিএফটা দিলে তোমরা ভুলিয়ে ফেলবে। এটা হচ্ছে তোমার এক্স ভি এর এক্সপ্লেনেশন, এটা হচ্ছে এক্স ভি আই এর এক্সপ্লেনেশন, আর এটা হচ্ছে এক্স ভি আই আই এর এক্সপ্লেনেশন। ওকে, তাহলে এখানে যেটা আছে, তাহলে টাইম ফ্যাক্টর হিসেবে আমরা কি জানি? টাইম ফ্যাক্টর হচ্ছে সিভি টি বাই ডি স্কোয়ার, ঠিক আছে। সিভি হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, টি হচ্ছে তোমার টাইম, আর ডি হচ্ছে তোমার ড্রেনেজ পাথের লেন্থ। তাহলে এবার যেটা আছে টিভি, টিভি ইকালটা আমরা কি জানি? পাই বাই 4 ইন্টু ইউ স্কোয়ার, বা ইউ বাই 100 স্কোয়ারও বলতে পারো। তাহলে ইউটা কি? ইউ হচ্ছে আমার ডিগ্রি অফ কনসলিডেশন, ইউ হচ্ছে আমার ডিগ্রি অফ কনসলিডেশন সিবিটি বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি বলছে? ডিগ্রি অফ কনসলিডেশন। তাহলে এখানে দেখো ডিগ্রি অফ কনসলিডেশন কি, আমার অপশন বি কি বলছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টাইম অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ড্রেনেজ পাথ। তাহলে দেখো যদি এটা এখানে এটা 100, ঠিক আছে, এটাকে দাঁড়াও একটু ঠিক করে লিখে দিই, নিচে হয়ে গেছে তো একটু লেখা যাচ্ছে না ভালো মতো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা আসি, তাহলে আমার ইউ এর সাথে কি আছে? আমি প্রপোর্শনালটি কি পাচ্ছি? টি, আর তার সাথে ডি স্কোয়ার, ঠিক আছে। ডিগ্রি অফ কনসলিডেশনের সাথে কিন্তু এরকম একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে ডিগ্রি অফ কনসলিডেশন কি? আমার টি যেটা হচ্ছে টাইম, টাইমের সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর স্কোয়ার অফ দ্য ড্রেনেজ পাথ তার সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে এক্ষেত্রে আমার কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি। ওকে, এটা কিন্তু একটু কনসেপচুয়াল আছে, ভালো মতো কিন্তু পড়ো, তাতে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এটা কিন্তু অপশন বি হয়ে যাবে। নেক্সট আমার যেটা আছে বলছে টাইম ফ্যাক্টর। দেখো অলরেডি আমি বলে দিলাম টাইম ফ্যাক্টর, আবার এখানে আমি করে দিচ্ছি। তাহলে টাইম ফ্যাক্টর ইকাল টু কি? টিভি ইকাল টু সিভিটি বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে টাইম ফ্যাক্টর অফ ক্লে লেয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পারমিবিলিটি অফ সয়েল। কি করে হবে এটা এখানে? তাহলে আমরা এর অলরেডি কি পেয়ে গেলাম, আরেকটা আমরা কে ইকাল টু সিভি এমভি, দাঁড়াও সরি, সিভি এমভি গামা ডাব্লিউ। অলরেডি এটা একটা ইকুয়েশন আমরা পেয়েছি। তাহলে সিভি ইকাল টু কি হবে? সিভি ইকাল টু কে এমভি গামা ডাব্লিউ। তাহলে দেখো এখানে সিভির সাথে কে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে আমি এখানে এই ফর্মুলাটাই সিভির সাথে আমি এখানে লিখে দিই, কে বাই এমভি গামা ডাব্লিউ ডি স্কোয়ার ইন্টু টি। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টাইম ফ্যাক্টর অফ ক্লে। তাহলে এটা কি? টাইম ফ্যাক্টর, টিভি হচ্ছে আমার টাইম ফ্যাক্টর। তাহলে দেখো কে যেটা আছে, কে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, তার সাথে কিন্তু টাইম ফ্যাক্টর কি হয়ে গেল? আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেল। ওকে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোএফিসিয়েন্ট অফ বা পারমিবিলিটি অফ সয়েল। তাহলে এই হচ্ছে তার পুরো এক্সপ্লেনেশনটা। ওকে, তাহলে অপশন বি এটার জন্য কারেক্ট হবে। নেক্সট আমাকে কি বলছে? শিয়ার স্ট্রেন্থ। শিয়ার স্ট্রেন্থ আমাকে কি হবে? শিয়ার স্ট্রেন্থ
of a soil is a unique function of effective stress only. ওকে, শিয়ার স্ট্রেংথ হচ্ছে আমার এফেক্টিভ স্ট্রেসেরই কিন্তু ইউনিক ফাংশন। নেক্সট আমাকে কি বলছে, শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। ঠিক আছে, শিয়ার স্ট্রেংথ অফ সয়েলের আমরা কি জানি, ফর্মুলাটা কি জানি, আমি এটা হচ্ছে নাম্বার 20, মানে আজকে সেশনে আমাদের লাস্ট কোশ্চেন। তাহলে শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল, আমি হাইড হয়ে গেলাম, সেটা কি, সি প্লাস সিগমা এন ট্যান ফাই। ট্যান ফাই, সিগমা এন হচ্ছে আমার নর্মাল স্ট্রেস, সিগমা এন হচ্ছে আমার নর্মাল স্ট্রেস, সিগমা এন হচ্ছে আমার নর্মাল স্ট্রেস। তাহলে কি হবে আমার, দেখো এখানে সিগমা এন যদি বাড়ে, সিগমা এন যদি ইনক্রিজ হয়, এই সিগমা এন যদি আমার ইনক্রিজ হয়, তাহলে আমার এই শিয়ার স্ট্রেংথও কিন্তু বাড়বে, কারণ এটা কি প্লাসের রিলেশনে আছে। তাহলে আর এটা যদি কমে, সিগমা এন নর্মাল স্ট্রেস যদি কমে, শিয়ার স্ট্রেংথও কিন্তু কমে যাবে। তাহলে এখানে দেখো একদম কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কিন্তু 19, 18, 17 সবকটাই তোমাদেরকে করিয়ে দিলাম। তো যেটা 19 আর 18 তোমাদের যে লিঙ্ক আছে সেটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এটা দেখে নিও। ওকে, ভিডিওগুলো। বাকি তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে, কিছু যদি ক্লিয়ার করার থাকে, কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে বুঝিয়ে দেবো, বা আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে তোমরা কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারো। তো আজকের ক্লাসটা এত অবধি, থ্যাংক ইউ।